কথাগুলো বোধহয় বোঝা গেছে, কথাগুলো বোঝা গেছে। তাহলে একটা দশককে আমরা এই মিলেট চাষের জন্য দিয়ে দিয়েছি। সবাইকার কাছে যাতে খবরটা পৌঁছে, সবাই চেষ্টা করে। সব জায়গাতে জল সেইভাবে পাওয়া যায় না, অতটা জল দিয়ে ধান চাষ করবো। ধান চাষ নিশ্চয়ই লাভজনক, কিন্তু তার জন্য আমাদের প্রচুর জলের দরকার হয়। আর যে রুক্ষ মাটিতে ধান চাষ হবে না, সেই মাটিতেও কিন্তু আমরা মিলেট চাষ করতে পারবো। আর এবার একটু প্রশ্নগুলো করি। এবার এখান থেকে প্রশ্নের উত্তরটা চাই। আর এই মাঝখানে মেয়েরা, এখান থেকে আর এইদিকে মেয়েরা। মিলেট থাকে চিন্তা কিসের, কি কি হলে মিলেট সেখানে অন্নপূর্ণার কাজ করে? বলো। এই যে হ্যালো, এই যে খরা অতিরিক্ত বললাম একদম একদম হাতটা নেই। আর মিলেটে কি কি আছে? খাদ্যগুলো কি কি আছে? কি বললে ঠিক করে বল। বুঝতে পারি আর একটা ফাইবার আছে, ফাইবার আছে। আমি একটু আগে বলেও দিলাম মিলেটের মধ্যে কি কি পড়ে, কি কি পড়ে। মিলেট একটা শব্দ জেনেই আছে, দেখো কে বলেনি, যে বলেছে সে বলো না। গম, জোয়ার, বাজরা, রাগি। ঠিক আছে, আর একে অর্থকরী বলা হচ্ছে কেন বলো তো? হ্যাঁ বলো বলো। এই বড়রা হাত তুলছো না কেন তোমরা? তোমরাই তো সব প্রাইজ নিয়ে যাওয়ার কথা, কিন্তু চেষ্টা করছে। আরে খুলো বলো। কম জলে চাষ করে তুমি প্রশ্নটা ঠিক করে শুনেছো? হ্যাঁ, কি প্রশ্ন ছিল বলো তো? একে অর্থকরী ফসল বলা হচ্ছে। অর্থকরী মানেটা কি? অর্থকরী, তাহলে অর্থ কি করে হবে সেটা বুঝতে পারছো? হ্যাঁ পারবে? ঠিক আছে, ও বলেছিল হাত তুলেছে, দেখি বলো। আমার নাম নেহা দাস। এই ফসল চাষ করার জন্য জলের প্রয়োজন হয় না, যার কারণে অনেক সহজে কম অর্থে এই ফসল ফলানো যায়। এই ফসল বাইরে বিক্রি করে আমাদের অর্থনীতিতে অনেক লাভ হয়, তাই একে এটাই আমরা বাইরে রপ্তানি করতে পারি, তাহলে অর্থ আসবে। বাহ, থ্যাংক ইউ। বোঝাতে পারলাম কিছু উপকার হলো। আমি তোমাদের একটা গল্প বলি। আমরা এই প্রোগ্রাম নিয়ে অনেক স্কুলে যাই, তো শুনতে পাচ্ছি আমার কথাগুলো মেয়েদের কাছে যাচ্ছে, মেয়েদের কথাই বলছি। তো একটা হাই মাদ্রাসা স্কুল ছিল আমাদের হুগলিতেই আছে, সেখানে আমরা গিয়েছিলাম। হারিটে একটা হাই মাদ্রাসা আছে, সেখানে এই প্রোগ্রামটা নিয়ে গেছি। আমি যখন প্রোগ্রাম করে বেরিয়ে আসছি, একটা মেয়ে ছুটে এসে আমাকে বলেছিল আপনার সঙ্গে একটু কথা আছে। তো আমি হ্যাঁ বলো। মেয়েটা তখন মাধ্যমিক দেবে সেই বছরে। মাদ্রাসা আমরা বুঝতে পারছি, তারা সেখানে মুসলিম ছেলে মেয়েরা বেশি পড়ে। মেয়েটাও মুসলিম ছিল, এসে বলল যে ম্যাম আমি না একজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। তো আমি বললাম যে তোমার বাড়ির লোক জানে? তখন বলছে না, মানে
মানে কি, ও হচ্ছে আমার, ওর দাদার সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে, মানে দিদির দেওরের সঙ্গে ওর আবার বিয়ে চাইছে, মেয়েটা চাইছে দিদির দেওরের সঙ্গে বিয়ে করবে। তো আমি বললাম ঠিক আছে, হতেই পারে, কিন্তু ছেলেটা কি করে তুমি জানো? বলছে না, ছেলে ও কিন্তু বসে থাকে না, যখন যা পায় তাই করে। ওর উত্তর হলো এটা যে যখন যা পায় তাই করে। তো আমি বলেছিলাম ধরো যখন যা না পায় তখন তাহলে কি হবে? যখন যা পায় কাজ করে, যখন সেটা না পায় তখন কি করে? তার মানে তার তো রোজগারের কোনো নিশ্চয়তা নেই, আছে কি? একটা সংসার করতে গেলে মাসে একটা টাকা তো দরকার, যে এই টাকাটা দিয়ে আমি সংসারটা চালাবো, সেই টাকাটা যদি কোনো মাসে না আসে তাহলে কি হবে? বুঝতে পারছো তো? আমি তখন বাধ্য হয়েছিলাম, ও কথাটা শুনবেই না। আমি বললাম তাহলে দাঁড়াও, তোমাদের হেডমাস্টারের সঙ্গে কথা বলি। তো তার সঙ্গে তাকে আমি ডাকলাম, মেয়েটাকেও ডেকেছিলাম, ডেকে আমি বলছি স্যার এরকম একটা প্রবলেম, ওর বাড়ির লোককে একটু জানান আপনি যে তারা রাজি আছে কিনা। তখন মেয়েটা বলছে না আমার বাড়ির লোক রাজি না, ওরা বলছে এক বাড়িতে দুটো মেয়েকে দেবে না। তাহলে তুমি কেন রিস্ক নিচ্ছ? তুমি এত ছোট মেয়ে, সামনে তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষাটা ভালো করে দাও, তারপর নিশ্চয়ই দেখবে তোমার বাবা মাই তোমাকে ভালো জায়গায় দিচ্ছে। এখানে তুমি আগে থেকে তো শত্রু তৈরি করছো, ছেলের মা কিন্তু রাজি না, মেয়ের বাবা মাও রাজি না, কি হবে তাহলে? মেয়েটা কোনো বিপদ হলে কোথায় যাবে? বাপের বাড়ি আসতে পারবে? তাহলে কিছু কথা তোমাদের খুব ভাবতে হবে। জীবন তো একটাই, এই যে ভুলটা করে ফেলবো এইটুকু বয়সে, তারপরে কি হবে? সেটাকে সারা জীবন টানতে হবে। একটা ভুল সারা